পেছনে কিন্তু মন্দিরের দ্বিতীয় গেট, যেটা পার করে কিন্তু আমি চলে আসলাম। এবার সামনে তো দেখো, সামনে চলে এসেছি। তো চলো এবার যাওয়া যাক ওইদিকে। দেখতে পাচ্ছ, এই দেখো মেলা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে, দেখো, বুঝতে পারছো। দিনটি ছিল 26শে জানুয়ারি, ভারতীয়দের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, রিপাবলিক ডে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। এই দিনটি মানুষের কাছে এমনই একটি দিন, যে দিনটি আমাদের ভারতীয় হিসাবে একটি অত্যন্ত গৌরবের দাবি রাখে। হ্যাঁ, সেই বিশেষ দিনে আজকে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি, যেমন কথা দিয়েছিলাম তেমনই একটি এক্সাইটিং এক্সপ্লোরিং ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, বলছি কোথায় যাচ্ছি। তার আগে বলে দেবো, তোমরা যারা আজকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছো এবং প্রথম যুক্ত হয়েছো, তারা কিন্তু এই চ্যানেলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন টুরিস্ট প্লেস আমার সাথে দেখতে পাবে, এবং সেগুলো দেখার জন্য কী করতে হবে, একদমই মিস করবে না, অবশ্যই যুক্ত হয়ে যাবে এক্সপ্লোর ইন্ডিয়ার সাথে। হ্যাঁ, কোথায় যেতে চলেছি? ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তো বিভিন্ন শক্তিপীঠ রয়েছে, সেটা আমি বিগত পর্বেই তোমাদের জানিয়েছিলাম। সেরকম শক্তিপীঠগুলোর মধ্যে বিশেষ বিশেষ কিছু স্থানের কথা তো তোমরা জানোই, যেমন তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট, আকালিতলা, সব কিছু। তার সাথে সাথে কিছু কিছু প্রসিদ্ধ মায়ের স্থানও রয়েছে, সেগুলোর কথা তো না বললেই নয়। তেমনই একটি স্থানের সন্ধানে আমি আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি। কোথায়? হ্যাঁ, আশা করি তোমরা অনেকেই বুঝে গেছো 26শে জানুয়ারি দিনটা কী কারণের জন্য আরেকটু হালিশহরবাসীর কাছে প্রসিদ্ধ। হ্যাঁ, হালিশহর নামটা শুনলেই কিন্তু মাথায় একটি বিশেষ মানুষের কথা আসে। হ্যাঁ, একদমই ঠিকই ধরেছ, রামপ্রসাদ সেন, যার গানে মুগ্ধ হয়ে উঠত বহু মানুষ এবং কালী সাধকেরা। হ্যাঁ, আজ তারই বাসস্থানের উদ্দেশ্যে তোমাদের নিয়ে চলেছি। কেন? একদমই ঠিক বুঝতে পেরেছ, অন্নকূট মহোৎসব। এই অন্নকূট মহোৎসবটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহোৎসব। যারা তোমরা জানো হালিশহরবাসী এবং তার পার্শ্ববর্তী এলাকায় থাকো, তারা অনেকেই জানো, কিন্তু অনেকের কাছে কিন্তু এটা অজানা। সেই অজানাকে আজকে সন্ধান দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি একটি তোমাদের জন্য এনেছি, যেখানে তোমরা জানতে পারবে তোমরা কিভাবে এখানে আসবে, তার বিস্তারিত তথ্য। ছোটো করে বলে দেওয়া যাক, তোমরা যারা শিয়ালদা থেকে আসবে, তারা কিন্তু শিয়ালদা থেকে যে কোনো লোকাল ধরে চলে আসবে হালিশহরে, এবং সেখান থেকে তোমরা একটি গাড়ি ধরে নেবে। গাড়ি ধরে নিয়ে বলবে আমি হালিশহর রামপ্রসাদ ভিটা যাব, এবং যারা লালগোলা বা আদার জায়গা থেকে আসছো, তারা কিন্তু অবশ্যই ওখান থেকে ট্রেন ধরবে, এবং হালিশহরে নেমে কিন্তু তোমরা চলে আসতে পারো সেম টোটো বা অটো ধরে রামপ্রসাদ ভিটা। তো চলো বন্ধুরা, সেখানে তোমাদের আজকে নিয়ে যাচ্ছি। যেহেতু একটি আশীর্বাদ সূত্রে আমার ওখানে একটা রিলেটিভের বাড়ি রয়েছে, সেই জন্য কিন্তু আমার যেতে কোনো অসুবিধা হয়নি, আমি কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো চলো কথা বলতে বলতে তোমাদেরও নিয়ে যাই সেই মায়ের স্থানে, যেখানে কিন্তু রামপ্রসাদ মাকে পেয়েছিলেন, এবং তার জন্মসূত্রে তিনি কিন্তু সেখানেই ছিলেন। আজ পূর্ণ লগ্নে আমি তোমাদের নিয়ে চলে যেতে যাচ্ছি সেই জায়গায়। তো আমি যাচ্ছি আমার এক রিলেটিভের বাড়ি থেকে, যেখান থেকে তার বাড়ির ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার মতো। তো সাইকেলে যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে দেবো। এই পুজোটি কি প্রতি বছর 26শে জানুয়ারির দিনই হয়ে থাকে, এবং প্রচুর দূর দূরান্ত থেকে ভক্ত কিন্তু এখানে আসে এই পুজোটি দেখার জন্য। তেমনি আমিও কিন্তু দেখতে দেখতে চলে আসলাম। দেখতেই পাচ্ছ গান বাজছে, এবং এখান থেকেই কিন্তু মেলার শুভারম্ভ সূচনা হয়ে গেছে। তো এখানে যেতে যেতে তোমাদের আরও কিছু কথা বলে নেবো এই রামপ্রসাদ সেনের ব্যাপারে, যেগুলো তোমাদের জেনে রাখাটা অত্যন্ত জরুরি। তো চলো তোমাদের সেইগুলো জানিয়ে দেওয়া যাক। এবং মন্দিরে ঢুকে বিস্তারিত তোমাদের সঙ্গে কথা বলছি, তারপরে কিন্তু মন্দিরের ডিটেলসটা নিয়ে তোমাদের সামনে আসছে, এবং সেটা রামপ্রসাদ সেন কুমারহট্ট, বর্তমানে যেটি পশ্চিমবঙ্গের হালিশহরে উত্তর 24 পরগনায় অবস্থিত, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোটবেলা থেকেই পদ রচনায় বা গান রচনায় অত্যন্ত পারদর্শী ছিলেন, এবং এইভাবেই কিন্তু একসময় তার গানের মাধ্যমে সকলের কাছে তিনি সমাদৃত হয়ে উঠলেন, এবং তার গুরুদেব কৃষ্ণনন্দ আগমবাগীশ মহাশয়ের কাছ থেকে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, এবং নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র
কিন্তু তার অত্যন্ত পৃষ্ঠপোষক ছিলেন। এইভাবে তিনি ধীরে ধীরে মায়ের গানের সকলের মন জয় করে নিতে শুরু করলো এবং ক্রমে ক্রমে তিনি হয়ে উঠল সাধক কবি রামপ্রসাদ সেন, যেটি বর্তমানে আমরা রামপ্রসাদী গান হিসাবে সকলেই কিন্তু শুনে থাকি। এই হচ্ছে তার বাস্তুভিটা, যেখানে আজকে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, চলো তোমাদের এবার জানিয়ে দেওয়া যাক এই অন্নকূট মহোৎসবটা আসলে কি। এই অন্নকূট মহোৎসবের পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। কথিত আছে যে অন্নের কূট শব্দের অর্থ হচ্ছে অন্নের স্তূপ বা অন্নের পাহাড়। এখানে বিভিন্ন রকমের খাবার, পিঠা, পায়েস, বিভিন্ন সবজি এখানে স্তূপ আকারে সাজানো হয়। এবং শ্রীকৃষ্ণ লীলাতেও বলা হয় যে যখন প্রবল বর্ষণে বৃন্দাবনে সব কিছু ডুবে যাচ্ছিল, তখন কিন্তু শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। সেই স্মৃতি উদযাপন করেই কিন্তু এই উৎসব শুরু হয়েছিল। এবং এই উৎসবে দেবী অন্নপূর্ণাকে সন্তুষ্ট করার জন্য পালন করা হয় অনেকের মতে। বিশ্বাস করা হয় যে এই প্রসাদের একটি কণা পেটে গেলে কেউ কখনো নিরন্ন থাকে না। এই অন্নকূট মহোৎসব পালনের কিছু কিছু রীতি আছে, যেমন গোবর্ধন পর্বতকে প্রতীকী পালন হিসাবে রেখে এখানে একটি অন্নের স্তূপ বা পাহাড় তৈরি করা হয়। স্তরে স্তরে সাজানো হয় নানা রকমের খাবার। ভক্তরা ছাপ্পায় ভোগ নিবেদন করে থাকে। এবং এই অন্নকূট মহোৎসবে কিন্তু কেউ নিরন্ন থাকে না, অর্থাৎ সবাই কিন্তু এই অন্নের একটু দানা হলেও পেয়ে থাকে। এইভাবে কিন্তু এই অন্নকূট মহোৎসবটা পালিত হয়। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসেছে এবং অনেকক্ষণ ধরেই কিন্তু এখানে লাইন দিয়ে রয়েছে এবং তারা পুজো দিচ্ছে মায়ের কাছে। আর মা হচ্ছে আমাদের রামপ্রসাদ সেনের সেই মা এখানে কিন্তু অন্নপূর্ণা রূপে আজ পূজিত হয়ে থাকে। এবং এখানে কিন্তু অন্নের স্তূপ, যেটা আমি কিছুক্ষণ পরে তোমাদের কাছে উন্মোচন করব, তার আগে তোমরা মন্দিরের কিছু সুন্দর দৃশ্য দর্শন করে নাও। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে পদ্মার অন্তরাল করা রয়েছে, এর পেছনেই রয়েছে কিন্তু সেই গোবর্ধন পর্বত স্বরূপ অন্নের চূড়া, যেটা কিছুক্ষণ পরে তোমাদের সামনে আমি তুলে ধরছি। সেটা দেখার আগে তোমরা এই মন্দিরের যে প্রাঙ্গণটি সেটা দেখে নাও এবং তোমরা এই মন্দিরের যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে কিছু কথা শুনে নাও। রামপ্রসাদ সেনের এই রামপ্রসাদ ভিটের ব্যাপারে একটু কিছু তোমাদের জানিয়ে রাখা যাক। হালিশহরে গঙ্গার তীরে অবস্থিত সাধক কবি রামপ্রসাদ সেনের এই ভিটাটি আনুমানিক 1718 থেকে 1752 খ্রিস্টপূর্বাব্দের। এখানে তিনি দেবী কালীর পূজা এবং সাধনা করে থাকতেন। এবং এখানে কিন্তু আজও পঞ্চমুণ্ডির আসন এবং প্রাচীন বটবৃক্ষ রয়েছে। স্থানীয় জমিদার 1757 খ্রিস্টাব্দে এই বাস্তুভিটা তৈরির জন্য তাকে জমিদান করেছিলেন। এবং এটি তৈরির পেছনেও রয়েছে বিশেষ একটি কাহিনী। ভিটের অবস্থিত রয়েছে পঞ্চমুণ্ডির আসন এবং যেখানে বসে তিনি সাধন ভজন করতেন। এখানে রয়েছে শতবর্ষেরও পুরনো বটবৃক্ষ এবং প্রসাদময়ী জগদীশ্বরীর কালী মূর্তি। এই অক্ষয় বটবৃক্ষে কিন্তু আজ মানুষ তাদের মনস্কামনায় সুতো এবং ধাগা বেঁধে থাকে। লোককথা অনুসারে রামপ্রসাদ নিজেই এই স্থানে দেবী কালীর আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। এখানেই তিনি কন্যারূপে দেবীর সহায়তা পেয়েছিলেন বলে জানা যায়। প্রতি বছর দীপান্বিতা কালী পুজোর সময় এখানে বহু মানুষের ভিড় পড়ে এবং এই স্থানটি জনসমাগমে ভরে ওঠে। এবং অন্নকূট মহোৎসবে তো হয়। এখানে প্রশাসনিক দিক থেকেও খুব তৎপরতার সহিত কাজ চলে। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, যেটি হচ্ছে বর্তমান যুগে কপট লোকের কিন্তু অভাব নেই। তাই আপনারা যারা যাবেন তারা কিন্তু একটি সাবধানতা অবলম্বন করে যাবেন এবং বাচ্চাদের এবং বয়স্ক লোকদের একটু সাবধান করে নিয়ে যাবেন। তো এখন যে ভিড়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভোগ দর্শনের ভিড়, যেটি খুব শীঘ্রই কিন্তু উন্মোচন হবে এবং মানুষ সেইটার জন্য উৎসুক হয়ে বসে রয়েছে, যেটি কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের আমি দেখাবো এই জয়েন্ট স্ক্রিনে। তাই বলছি, যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেছেন স্কিপ করবেন না। আর কিছু মিনিট পরেই কিন্তু আপনারা এই ভোগ দর্শন করবে। আর ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে।
মানুষ প্রচুর দূর দূরান্ত থেকে এসেছে। যারা আপনারা মানুষ চক্ষুতে এবছর দেখতে পারলেন না, তারা কিন্তু সামনের বছর অবশ্যই চলে আসবেন 26শে জানুয়ারির দিন এই রামপ্রসাদ ভিটেতে, যেটি হালিশহর ইউথ স্টল ফেডারেশন নির্মিত এই উৎসবটি পরিচালিত হয়ে থাকে। এবং বিকালেও কিন্তু প্রচুর এখানে মানুষের সমাগম ঘটে। এবং যদি পুজো দেওয়ার কথা, তাহলে পুজো দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা নেই। বাইরে প্রচুর দোকান পাশালি আছে, যেখান থেকে আপনারা পুজোর ডালা কিনে অল্প অর্থের বিনিময়ে কিন্তু পুজো দিতে পারে। আর যদি মায়ের প্রসাদ, সেটাও কিন্তু সুলভ মূল্যে এখানে পাওয়া যায়, স্বল্প মূল্যের বিনিময়ে। এছাড়াও কিন্তু ফ্রি প্রসাদের লাইনও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। মহিলা পুরুষ আলাদা আলাদাভাবেও কিন্তু আপনারা এটা পেতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার আপনাদের ভোগ দর্শন করাই। দেখলে তোমরা যে তো তোমরা সামনেই যে অন্নের পাহাড়টি দেখতে পাচ্ছ বন্ধুরা, সেটা হচ্ছে মায়ের আজকের অন্নকূটের ভোগ। এখানে সারা রাত ধরে এই ভোগ রন্ধন করা হয় এবং দেয়া হবে যৎসামান্য দক্ষিণার মাধ্যমে কিন্তু এই ভোগ দেয়া হয় এবং ভক্তদের ফ্রি ভোগের দেওয়ারও কিন্তু সুব্যবস্থা আছে। তো তোমরা যত পার খুশি মায়ের এই ভোগ নিতে পারো, নিয়ে তোমরা কিন্তু মানে প্রসাদ গ্রহণ করতে পারো। এখানে লাইন সিস্টেমও আছে, তোমরা পুরুষদের ফ্রি ভোগের লাইন, মহিলাদের ফ্রি ভোগের লাইন এবং বোনের লাইন সম্পূর্ণ আলাদা। কিন্তু এখানে এত পরিমাণে আজকের দিনে ভিড় হয়, তো তোমরা অত্যন্ত সাবধানে যাবে। এখানে সবসময় মাইকে অ্যানাউন্স করছিল, কারণ এখানে চোর হয়েছে সাবধান। তো দেখতে পাচ্ছ কি অপূর্ব ভাবে এই চূড়াটা তৈরি করেছেন এবং বিভিন্ন ব্যঞ্জনাদি সহিত মায়ের ভোগ অর্পণ করে দেওয়ার পর আমরাও সুযোগ পেলাম মায়ের সেই ভোগ নেওয়ার। এবং তারপরেই আমি কিন্তু ফিরে এসেছিলাম এবং তারপরে সন্ধ্যেবেলার দৃশ্য চলো তোমাদের দেখিয়ে যাক। সন্ধ্যেবেলা এই জায়গাটি কতটা সুন্দর লাগছিল, আলো ঝলমলে। এই সন্ধ্যেবেলা তখন রাত 8টা 8:30 বাজে, তখনও কিন্তু লোকের ভিড় উপচে পড়ছিল এই ভোগ নেওয়ার জন্য। এবং এই ভোগ তোমরা কিন্তু আগে থেকে টিকিট কেটে রাখলে তোমরা কিন্তু মালসা দেখায় এবং মন্দির কর্তৃপক্ষ থেকে দিয়ে দেবে কিছু দক্ষিণার বিনিময়ে। এইভাবে কিন্তু আজকে সন্ধ্যাটা সারাদিনটা কাটালাম। এভাবে তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এক্সপ্লোরিং জয়ের সাথে এক্সপ্লোরিং ইন মাই লাইফ। তো চলো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।